আমরা লাইভে গেলে আমাকে আচ্ছা, আমরা তো লাইভে চলে আসছি। ঠিক আছে ম্যাম, আমি শুরু করছি, হ্যাঁ? সবাই জয়েন করুক। যদিও আসলে স্টুডেন্ট সংখ্যা এখন খুবই কম। বাট শেষের দিকে যেহেতু আছি, ইটস ওকে। আমরা আমাদের ক্লাসটা শুরু করছি, হ্যাঁ? কিছুক্ষণের মধ্যে শুরু করছি। সবাই কাইন্ডলি জয়েন করো। আর আজকে মেইনলি আমরা আমাদের যে চ্যাপ্টার 2 এর সেকেন্ড সিকিউ সলভিং ক্লাস এবং আজকের সিকিউর শেষ করার পর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এমসিকিউ দেখব এবং এমসিকিউর হয়তো 2টা ক্লাস হবে। And then I think যে we are done with chapter 2. We will be done with chapter 2. And then আমরা সামনে অন্য কিছু করার হলে সেটা করতে পারবো। ওকে? সো তোমরা যারা এখনো জয়েন করো নাই একটু জয়েন করে ফেলো। ওকে, ঠিক আছে, আমি একটু দেখি কয়জন জয়েন করছো। এই তো স্টুডেন্টরা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ছবি আছো, সুমাইয়া আছো, নুসরাত জাহান, আর কারা কারা আছো? জাহাঙ্গীর আছো। ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি, হ্যাঁ? জলদি করে জয়েন করো সবাই। আমরা হয়তো এখনই আমাদের ক্লাসটা শুরু করি। বেশ কয়েকটা বোর্ডের কোয়েশ্চেন আলোচনা করেছি এবং তোমরা দেখেছো যে না, আমি হয়তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা ইনশাআল্লাহ তোমাদের নতুন টিচার আসবে, তোমাদের নতুন ভাইয়া ক্লাস নেবে চ্যাপ্টার 6 ডেটাবেস। সো আশা করি ভাইয়ার ক্লাসটা ভালো লাগবে তোমাদের, হ্যাঁ? তোমাদের ভাইয়ার ক্লাসটাও ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাইয়া 7, 8, 9 নাম্বার ক্লাস পাচ্ছি না কোথাও, ওয়েব লিংক। ওয়েল, মিম তো শুনতেছে, মিম এটার ব্যবস্থা করবে, হ্যাঁ? 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ক্লাস কোথায়? যদি কোনো সমস্যা হয় সেটা তো অবশ্যই দেখা হবে, হ্যাঁ? স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? আর অবশ্যই তোমরা যারা মানে পড়াশোনা করছো, পড়াশোনার কি অবস্থা আমাকে জানায়ও। তোমরা তো জানো যে তোমাদের আসলে এক্সাম কিন্তু কখন হবে? তোমাদের এক্সাম হওয়ার কথা হচ্ছে এখন নভেম্বর মাস এবং নভেম্বর মাস, সরি ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস একদম শুরু হয়েছে। আজকে 1 তারিখ। তোমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ডেট হচ্ছে জুনে তোমাদের এক্সাম হবে, রাইট? সো ইফ দ্যাটস ট্রু অ্যান্ড দ্যাটস গোইং টু হ্যাপেন, দেন আমাদের সময় কতটুকু আছে? ডিসেম্বরের পুরো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। সো অলমোস্ট 6 মান্থস আছে। সো আমি আবারও বলবো, এখনো যারা মানে ভয়ে আছো বা হয়তো প্রপার তোমরা পড়াশোনা করতে পারছো না, তাদেরকে বলবো যে তোমরা একটা রুটিন বানাও, যে রুটিনে তুমি আগামী ৩ থেকে ৪ মাসে পুরো জিনিসটা, পুরো এইচএসসির পড়াটা আবার নিজে, নিজে রিক্যাপ করবে। পুরোপুরি নিজে রিক্যাপ করবে এবং এরপর যে ২ মাস সময় থাকবে সেই ২ মাসে তুমি রিভিশন দিবে। সো এইভাবে যদি করতে পারো, আই থিংক অনেক ভালো একটা আউটকাম হবে। ছন্নছাড়াভাবে না পড়াশোনা করে আ এখন একটা রুটিন বানিয়ে এই ক্লাসগুলো তো হচ্ছেই। এই ক্লাসগুলো হচ্ছে 10 এর অন্যান্য আ কোর্সের ক্লাসগুলো হচ্ছে। তারপর তোমাদের কলেজেও হয়তো বা বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা পড়ো, সেখানেও হয়তো ক্লাসগুলো হচ্ছে। সো যে ক্লাসগুলোই হচ্ছে না কেন, তোমরা যদি একটু একটা রুটিন বানাতে পারো, রুটিন বানিয়ে এই সবকিছুর পাশাপাশি নিজে বাসায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি বলো, বাংলা বলো, বায়োলজি বলো, ইংলিশ বলো, এই চ্যাপ্টার গুলো, এই সাবজেক্ট গুলোর উপর
কিছুক্ষণ সময় দিয়ে যদি একটা রুটিন বানিয়ে পড়াশোনা করতে পারো, আই থিংক আগামী ৪ মাসে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আর ৪ মাসে হচ্ছে তুমি জাস্ট পড়বা, পড়ে যাবা, পড়ে যাবা। দেন যেই ২ মাস বাকি থাকবে সেই ২ মাসে তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবা যে মোটামুটি আমার মনে হয় আ ভালো একটা প্রিপারেশন হবে এবং যত দেরি করবা যত দেরি করবা দেখবা যে আসলে জিনিসগুলো তত বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর ভিতরে আসলে ভয় আসলে আস্তে, আস্তে বাড়া শুরু করবে। সো ভয় থেকে যদি বাঁচতে চাও তাহলে বলব যে আ এখন থেকে একটু রুটিন করে পড়াশোনা করো। ওকে? ফাইন। অনেক কথা হয়ে গেছে। পড়াশোনা শুরু করতে পারি। একটি স্ক্রিনটা আমার সামনে রাখবো যেটা অনেক সময় দেখা যায়, যেটা আগেও হয়েছে যে স্ক্রিন চলে গেছে, ভাইয়ার খেয়ালই নেই না যে ভাইয়া তোমাদের পড়াচ্ছি। সো এইজন্য আমি আমার স্ক্রিনটা একটু উপরে অন করে রাখলাম যাতে আমি দেখতে পারি যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি। ওকে, আজকে আমরা দেখব আ আমাদের কুমিল্লা বোর্ড যারা আছো, কুমিল্লা বোর্ডে ২০১৯ সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এবং আবারও বলে রাখি এই চ্যাপ্টারটাতে কিন্তু মানে কনফিউজড হয়ে যাওয়ার অনেক বেশি পসিবিলিটিস আছে। Why? জাস্ট বিকজ এখানে কোয়েশ্চেন গুলো ধরা যায় না। হুম? যে ভাই কোন টেকনোলজি? এখানে কি 3G র কথা বলা হচ্ছে না 4G র কথা বলা হচ্ছে? নাকি ভাই এখানে সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস? নাকি এখানে ভাইয়া সিমপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? নাকি ওয়াইফাই না ওয়াইম্যাক্স এর কথা বলা হচ্ছে? নাকি আপনার ওই মাইক্রোওয়েভ এর কথা বলা হচ্ছে? নাকি আমাদের ইনফ্রারেড এর কথা বলা হচ্ছে? মানে কি রেডিও ওয়েভ এর কথা বলা হচ্ছে। এই জিনিসগুলোকে মানে ডিফারেনশিয়েট করাটা একটু টাফ হয়ে যায়। সো যারাই প্ল্যান করছো না কেন এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার করবা। তাদের প্রতি আমার মানে সাজেশন হলো যে তোমরা এই যে বোর্ডের কোয়েশ্চেন গুলো দেখে নাও। ভালো করে দেখে নিবা যাতে তুমি আইডিয়া পেতে পারো যে প্রশ্ন যদি হয় কেমন হবে। যেমন ১ম কোয়েশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা নেটওয়ার্কের মতো কিছু একটা আছে এবং আমাদের বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি? ক নাম্বার। ক্লাউড কম্পিউটিং আমরা আগেও বলেছি যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে তোমার একটা অনলাইন ভিত্তিক একটা সার্ভিস, একটা সেবা বলতে পারো। যে সেবার মাধ্যমে তুমি পে অ্যাজ ইউ গো, হ্যাঁ? পে অ্যাজ ইউ গো এর ভিত্তিতে যত ইউজ করবা, যত ইউজ করবা সেই অনুসারে টাকা দিবা। এরকম একটা টেকনোলজি বা এটাকে আমরা একটা আইডিয়া বলতে পারি। ক্লাউড কম্পিউটিং ইস নট এ টেকনোলজি রাদার দ্যান মানে আ ইটস অ্যান আইডিয়া, রাইট? যে এভাবে ভাড়া নিয়ে, হ্যাঁ? যে আমরা চাইলে কম্পিউটার ভাড়া নিয়ে চলতে পারবো। হাবের চেয়ে সুইচ উত্তম। এই কথাটা কেন মানে এটার অ্যান্সারটা কি হবে? তোমরা সবাই জানো যে আমাদের হাব বলতে ভাই আমরা বুঝি হাব হচ্ছে একটা ডিভাইস, সুইচও তো একটা ডিভাইস। এবং হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা কি? দুইজনই মিল কোথায়? প্রথমত মিল হচ্ছে এরা ২ জনই একাধিক কম্পিউটারের মাঝখানে কানেক্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। সুইচ হাব ২ জনই একাধিক কম্পিউটারের মাঝে কানেকশন হিসেবে কাজ করে এবং সেই কানেকশনের ক্ষেত্রে আমাদের হাবের ক্ষেত্রে হাব হচ্ছে একটু ডাম্ব একটা ডিভাইস মনে আছে? বলছিলাম হাব হচ্ছে একটু বোকা আর সুইচ হচ্ছে একটু স্মার্ট। কারণ সুইচ কোন একটা সিগন্যালকে পার্টিকুলার কোন একটা কম্পিউটারে ডিরেক্ট পাঠাতে পারে। কিন্তু হাব সেটা পারে না। হাবের কি করতে হয়? হাব যখন একটা সিগন্যাল রিসিভ করে, সে তার সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড আছে সবগুলো কম্পিউটারে ডেটা পাঠিয়ে দেয়। সো আর সুইচ কি করতে পারে? সুইচ ঠিক পার্টিকুলার যে কম্পিউটারে পাঠানো দরকার ঠিক সেই কম্পিউটারে ডেটা পাঠাতে পারে। সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে সুইচ হচ্ছে বেশি ইউজফুল। একজন কোয়েশ্চেন করেছে, "ভাই আমি 2nd চ্যাপ্টারের 3 অ্যান্ড 4 নাম্বারের ক্লাসগুলো পাচ্ছি না।" আচ্ছা। ১ম এ একজন বলেছে 7, 8, 9 নাম্বার ক্লাস পাচ্ছে না। আর তুমি এখন বললা 3
3 and 4 নাম্বার ক্লাস পাচ্ছ না, সো এটা দেখা হবে। হ্যাঁ, সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি সুইচ ইজ ফার মোর বেটার দেন হাল্প। নেক্সট, গ নাম্বার, উদ্দীপকের চিত্রে নেটওয়ার্কটির দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা করো। সো উদ্দীপকে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, যে নেটওয়ার্কের মধ্যে দেখা যাচ্ছে যে কম্পিউটার 1 কম্পিউটার 2 এর সাথে কানেক্টেড। আচ্ছা, এখানে 2 2 দুইটা লিখছে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা 2 না, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা একটু ভুল করছে। সো এটা হচ্ছে 2 হোক, সরি, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5 হবে। ফাইন। সো 1 নম্বর কম্পিউটার 2 নম্বরের সাথে যুক্ত আছে, এবং আমাদের যে 2 নম্বর কম্পিউটারটা সেটা হচ্ছে 3 এর সাথে, 1 এর সাথে এবং 5 এর সাথে যুক্ত আছে। 3 নম্বর কম্পিউটারটা 1, 2 এবং 4 এর সাথে যুক্ত আছে। 4 নম্বর কম্পিউটারটা হচ্ছে 3 আর 5 এর সাথে, আর 5 নাম্বারটা হচ্ছে 4, 2 এর সাথে। সো এটা হচ্ছে একটা কলেজের ল্যাবের কম্পিউটারগুলো উপরের প্যাটার্ন, এই প্যাটার্নে সংযুক্ত করা। এখন বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত চিত্রে নেটওয়ার্কটির দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা করো। সো দূরত্বের বিচারে এটা কোন ধরনের হওয়া উচিত? একটা ল্যাব, রাইট? কম্পিউটার ল্যাবে। দেখো এখানে সুন্দর করে বলে দেয়া আছে ল্যাবের কম্পিউটারগুলো। সো বুঝতেই পারছো যে এটা কত দূরত্বে আর আছে। একটা রুমের ভেতরেই আছে। হয়তো রুমটা বিশাল বড়, বাট একটা রুমের ভেতরেই আছে। সো যখনই ল্যাবের কম্পিউটার বলা হবে, তখন দূরত্বটা খুবই কম। সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি, যেহেতু এটা একটা ল্যাবের মধ্যে আছে, ডিসটেন্সটা ইজ নট দ্যাট মাচ, রাইট? ডিসটেন্সটা তেমন বেশি না, কম। যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একই ফ্লোরে বা একই রুমে, সেম রুমের মধ্যে যেহেতু, সো আমরা এই নেটওয়ার্কটাকে বলতে পারি দিস ইজ নাথিং বাট a LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং এরপর যে LAN এর বৈশিষ্ট্যগুলো আছে, সেই LAN এর বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা। মনে রাখবা, দেখো এখানে যদিও বলা হয়েছে দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা করো, জাস্ট ব্যাখ্যা করতে বলছে যে LAN, বাট তুমি যখনই LANটাকে নিয়ে আসবা কোশ্চেনের মধ্যে, তখনই কি করবা, LAN সম্পর্কে যত কিছু জানো, হ্যাঁ, LAN এর বৈশিষ্ট্য থেকে শুরু করে LAN এর সুবিধা, LAN এর অসুবিধা সবকিছু বলে দিবা। বুঝতে পারছো? ওই যে একটা কথা ছিল না যে তোমার একজন মানুষ শুধু গরু রচনা শিখেছে। এখন তাকে যাই বলুক না কেন, সে গরু রচনায় চলে যায়। বুঝতে পারছো? তাকে বলা হলো নদী নিয়ে লিখো। সে নদী নিয়ে লিখতে বলছে, রচনা লিখতে বলছে। সে বলতেছে একটা নদী ছিল, তারপর নদীর মধ্যে একটা গরু আসলো, হ্যাঁ, তারপরে গরু রচনা শুরু করে দিছে। সো এই যে ব্যাপারটা, আ আমরা অনেকটা এরকম কিছু করব। কারণ আমাদের মার্কস পেতে হবে, রাইট? আমাদের মার্কস পেতে হবে। সো যখনই আমরা এরকম পরিচিত কোনো কিছু পারবো না, তখন আমরা যেটা করব, কোয়েশ্চেন আসলে সেই কোয়েশ্চেনটা ধরে এবার ল্যানের যা কিছু আছে বলা শুরু করো। যেহেতু ল্যান পাইছো, তার মানে শেষ। আমরা কি করবা, ল্যানের অ্যাডভান্টেজ দিয়ে দিব। তারপর আমরা ল্যানের ডিসঅ্যাডভান্টেজ গুলা, দিয়ে দিবা। তারপর ল্যানের বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, প্রপার্টিজ গুলা দিয়ে দিবা, এবং চেষ্টা করবা এই সবগুলোকে পয়েন্ট আকারে দিয়ে দিতে। কি করতে? সবগুলো যাতে পয়েন্ট আকারে দিতে পারো, তাহলে মার্কস বেশি পাওয়ার। পয়েন্ট গুলো দেখেই টিচার হ্যাপি হয়ে যাবে, তোমাকে শুধু পয়েন্ট গুলার জন্য হলেও কিছু মার্কস দিবে। 3 পাও কোনো ব্যাপারই না। সুবিধা দিবা 2টা বা 3টা, অসুবিধা দিবা 3টা, প্রপার্টিজ দিবা 3টা। এই তো 9টা পয়েন্ট। 9টা পয়েন্টে তোমাকে 3 ইজিলি দিয়ে দিবে। আর শুরুতে তো কিছু কথা বলবাই। বাংলা কথা কিছু বলবা না, বর্ণনামূলক কথা। সো আমাকে একটু বলো যে ল্যানের সুবিধা অসুবিধাগুলো কি, কি ছিল, বা আ ল্যানের যে স্পিডের যে রেশিওটা তোমরা জানো সেটা কি ছিল, হ্যাঁ? এই জিনিসগুলো বলে দিবা। এবং ল্যান হচ্ছে দিয়ে কি, কি করা যায়, এই জিনিসপত্রগুলো। ঠিক আছে? আই থিংক এটা হয়ে গেছে। ঘ নম্বর বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত ১, ২, ৩ নং কম্পিউটার এবং ২, ৩, ৪, ৫। প্রথমে ১, ২, ৩ নাম্বার কম্পিউটার, আর পরে ২, ৩, ৪, ৫ কম্পিউটার ডেটা শেয়ারে নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম? উত্তরের সপক্ষে যুক্ত দাও।
তাহলে প্রথমে বলা হয়েছে 1 2 3। প্রথমে দেখি 1 2 আর 3 নাম্বার কম্পিউটার কিভাবে যুক্ত আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 থেকে 2, 2 থেকে 3, 1 থেকে 3। সো 3 টা কম্পিউটার, একটা কম্পিউটার এখানে, একটা কম্পিউটার এখানে, একটা কম্পিউটার এখানে। এবং তাদের মাঝখানে কানেকশন হচ্ছে এরকম। তাহলে এটা কোন টপোলজি বলো তো? এটা কোন টপোলজি? Which topology is this? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কম্পিউটার কিভাবে যুক্ত আছে? স্টিকার্স। আচ্ছা, এখানে স্টিকারের মধ্যে মেবি মাই স্টিকার্স না, কম্পিউটারটা আঁকি নেই না? এটা ছিল আমাদের সেই কম্পিউটারটা। তোমরা দেখেছিল না? আমরা তো এই কম্পিউটারটা এঁকেছিলাম আগেও। ফাইন। এবং এটা একটা গোল দিয়ে দিই। এটা হচ্ছে সেই কম্পিউটার। এটা হচ্ছে 1 নাম্বার কম্পিউটার ছিল। এরকম। আমরা এটা একটা গ্রুপ বানিয়ে ফেলি, তাহলে আই থিংক ভবিষ্যতেও কাজে লাগাতে পারবো গ্রুপ। সো এটাকে সেভ করে ফেলি। একটু সেভ করে রাখি আরকি, হ্যাঁ? আমার জন্য। এটাকে ডুপ্লিকেট করে ফেলি। সো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তারা হচ্ছে এভাবে যুক্ত। সো উই ক্যান সে দ্যাট যে এটা হচ্ছে একটা কোন কানেকশন? এটা একটা রিং, রাইট? দিস ইজ এ রিং টপোলজি। রিং টপোলজি। আর আমাদের 2 3 4 5 সেটা কোন টপোলজি দেখে ফেলি। 2 3 4 5 এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটা আবার এটার সাথে কানেক্টেড। সো আমি দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় কানেক্টেড আছে। 2 নাম্বারটা 3 এর সাথে কানেক্টেড, 5 এর সাথেও কানেক্টেড। আবার 4 নাম্বারটা 3 এর সাথে কানেক্টেড, 5 এর সাথেও কানেক্টেড। 3 নাম্বারটা 2 4 দুইটার সাথে কানেক্টেড। সো একাধিক কানেকশন আছে। সো এটা কোন টপোলজি বলো তো? এটা কি মেশ টপোলজি কিনা? এটা কি মেশ টপোলজি কিনা? তোমাদের মনে আছে টপোলজি কয় প্রকার? আমাদের টপোলজি কয় প্রকার ছিল? লেটস সি। লাস্টের দিকে আমরা টপোলজি পড়েছিলাম। প্রথমটা ছিল হচ্ছে আমাদের বাস টপোলজি। বাসের মধ্যে আমরা বলেছিলাম যে সিঙ্গেল একটা লাইন থাকে, সিঙ্গেল লাইন থাকে, তারপর সেখান দিয়ে একাধিক ডিভাইস যুক্ত থাকে। বাস না এটা। তারপর আমরা বলেছিলাম রিং টপোলজি। রিংটা কি ছিল? এভাবে সার্কুলার কানেকশনটা থাকবে না, সার্কুলার কানেক্ট বা বৃত্তাকারে কানেক্টেড থাকবে। এবং রিং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একই দিকে থাকতে হবে, রাইট? কানেকশনটা একই দিকে থাকতে হবে। তারপর স্টার। স্টার হচ্ছে সেন্ট্রালের সাথে সবগুলো একটা কানেকশন। এবং এরপর হচ্ছে স্টার টপোলজি বা ট্রি। ট্রি তো হচ্ছে মানে লেভেল বাই লেভেল। যত নিচে আসবে তত শেপ হবে। হাইব্রিড। হাইব্রিড কি ছিল? হাইব্রিডের মধ্যে বাস, স্টার, রিং সবগুলোই থাকবে। আর মেশ, যখন অতিরিক্ত সংযোগ দেওয়া থাকে তখন সেটাকে মেশ বলে। আবার সেই মেশের মধ্যে আই থিঙ্ক কমপ্লিট মেশ একটা আছে। কমপ্লিট মেশ একটা টার্ম আছে, রাইট? কমপ্লিট মেশ মানে হচ্ছে মেশ হচ্ছে যদি অতিরিক্ত কানেকশন থাকে। আর যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন থাকে তখন সেটাকে আমরা বলেছিলাম কি মনে আছে? কমপ্লিট মেশ। এরকম একটা আইডিয়া আমরা পড়েছিলাম। সো এখানে যদিও আমাদের যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কম্পিউটার গুলো আছে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাব। এটা হচ্ছে 2 নাম্বার, সাপোজ এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার। এবং এদের মাঝখানে কানেকশন গুলো কিভাবে আছে? 2 এর সাথে 3, 2 এর সাথে 5, এটার সাথে এটা, এন্ড আই থিঙ্ক এটার সাথে এটা। এভাবে কানেকশন আছে, রাইট? দেখে নিই। সো 2 এর সাথে 3 আর 5, 4 এর সাথে এটা এটা, 3 এর সাথে এটা এটা, আর এটা এটা। হ্যাঁ, ঠিক আছে। সো এটার মধ্যে এক্সট্রা কানেকশন আছে, হ্যাঁ? সো যেহেতু এক্সট্রা কানেকশন আছে আমরা বলতে পারি
এটার মধ্যে যে কানেকশনটা হবে সেটা হবে অবশ্যই একটা মেশ টপোলজি। এটা একটা মেশ টপোলজি ছাড়া আর কিছুই না। সো দিস ইজ আওয়ার মেশ টপোলজি। এখন যেহেতু আবার আগের মতো যেটা বলছি যে যেহেতু ভাই একটা অপশন পাই মানে একটা আমাদের পরিচিত ওয়ার্ড খুঁজে পাইছি। রিং ওয়ার্ডটা এবং মেশ ওয়ার্ডটা খুঁজে পেয়েছি। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? শুনতে না পাইলে কিন্তু বলিও ভাইকে, হ্যাঁ? সো যেহেতু রিং ওয়ার্ড এবং মেশ ওয়ার্ডটা আমরা খুঁজে পেয়েছি, আমরা এখন শুরু করব তাদের পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রপার্টিস। ৪ এ ৪ পাওয়া কোনো ব্যাপারই না। তুমি যেটা ছবি আঁকছো এটাই তুমি মনে করো ২ পেয়ে গেছো। এরপর কি করবা ভাইয়া? রিং টপোলজির আগের মতো, হ্যাঁ? মনে আছে? যেটা বলছিলাম যে রিং টপোলজির বৈশিষ্ট্য, প্রপার্টিস গুলো দিব, অ্যাডভান্টেজ গুলো দিব, ডিসঅ্যাডভান্টেজ গুলো দিব। এটা দিলে আমার মনে হয় যে ইনাফ। ডিসঅ্যাডভান্টেজ এবং তোমরা একটু আমাকে বলবা যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তুমি একটু আমাকে বলবা যে আমি তো মোটামুটি কথাগুলো বললাম যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রপার্টিস। বাট কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে যে কোনটা বেশি উত্তম। সো তোমাদের কি মনে হয় কোনটা উত্তম বলো? তোমাদের কোনটা মনে হয় উত্তম সেটা একটু আমাকে বলো। যে রিং নাকি আমাদের মেশ? Which one is better? Mesh is better, right? Mesh is better. In what sense? Because মেশের মধ্যে রিলায়েবিলিটিটা থাকে। মেশ ইজ বেটার বিকজ রিলায়েবিলিটি থাকে। তুমি যে এখান থেকে ডেটা এখানে পাঠাতে চাচ্ছ বা এখান থেকে ডেটা এখানে পাঠাতে যাচ্ছ, যদি ডিরেক্টলি যেতে নাও পারে সে কি করবে? ঘুরে ঘুরে ডেটা চলে যাবে। অনেকগুলো অপশন আছে তার কাছে, ঠিক আছে? বিকল্প ওয়ে আছে। এটা এনশিওর করা যায় যে না আমাদের যদি একটা কানেকশন ছিঁড়েও যায় কোনো সমস্যা নেই, আমি বিকল্প উপায়ে ওখানে রিচ করতে পারবো। ওকে? আর আমাদের রিং এর মধ্যে কিন্তু এই সুবিধাটা নাই। রিং এর মধ্যে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তার মানে এখানে কানেকশনটা নাই। আর তখন পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। ঠিক না? সো আমরা আবার এই কয়েকটা জিনিসগুলো বলে দিবা, হ্যাঁ? যে কম্পিউটারের সংখ্যা বাড়লে রিং এর মধ্যে ঝামেলা হতে পারে। আবার অসুবিধাও কিন্তু কিছু আছে। যেমন আমাদের মেশের মধ্যে অসুবিধাগুলো কি, কি? মেশের অসুবিধাগুলো হচ্ছে মেশে আমাদের এক্সট্রা তার লাগে। অনেক এক্সট্রা তার লাগে যেখানে রিং এ তারের সংখ্যা এত বেশি লাগে না। আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটু বই থেকে এক নজরে একটু সুবিধা-অসুবিধাগুলো দেখে ফেলি। মেশের সুবিধার মধ্যে বড় ধরনের তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না। নিশ্চয়তা থাকে যেটা আমি বলছি নিশ্চয়তার ব্যাপারটা। তারপর সমস্যার সমাধান করা সহজ। যেটা ট্রান্সমিশনের দ্রুত গতির হয়। ঠিক আছে? এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা যাবে। সো যদি এই যে যদি তাদের ডিরেক্ট কানেকশনটা না থাকতো, তখন ডেটাটা ঘুরে, ঘুরে যাইতে হইতো তার কাছে। ধরো রিং কানেকশন কম্পিউটারগুলো রিং কানেক্টেড আছে, মাঝখানেগুলা নাই। যদি এখন এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে তাকে ঘুরে এই কম্পিউটার হয়ে তারপর আসতে হইতো। কিন্তু যেহেতু আমার ডিরেক্ট কানেকশন আছে, ডেটা ডিরেক্টলি এখান থেকে এখানে চলে আসবে। সেটা সময় নষ্ট মানে কম হবে, দ্রুততর হবে। অসুবিধাগুলো কি? জটিল। ইনস্টলেশনটা একটু জটিল। কারণ যেহেতু অনেকগুলো কানেকশন দিতে হচ্ছে এবং অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে গিয়ে খরচটা বেড়ে যায়। যেটা আমরা বলছি যে ২ টা ডিসঅ্যাডভান্টেজ, ৩-৪ টা অ্যাডভান্টেজ বলে দিলাম। আর রিং এ কি ছিল আমাদের? রিং এ ছিল যে এখানে কোনো সার্ভারের প্রয়োজন হইতো না। তারপর প্রতিটা কম্পিউটারের গুরুত্ব সমান ছিল। আর সংখ্যা বাড়লে তেমন কোনো প্রভাবিত হতো না। বাট অসুবিধাগুলো কি, কি? একটা নষ্ট হলে পুরো সিস্টেম অচল হয়ে যাবে। তারপর
আমাদের সমস্যা নিরূপণ করা জটিল, যে কোথায় সমস্যা হয়েছে, ঠিক আছে? কোথায় কোন জায়গাটা সমস্যা হয়েছে এটা বের করাটা একটু টাফ। আর কোন একটা কম্পিউটারে যুক্ত করলে বা সরায় নিলে নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। এটাকে খুলে বের করে নিয়ে আসতে হলে তখন এখানে যখন তুমি একটা কম্পিউটারকে খুলে নিয়ে আসতে চাইবা তখন এখানে ওই মাঝখানে কিছুক্ষণের জন্য নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। সো এই সুবিধা অসুবিধাগুলো নিজের মতো এক্সপ্লেন করে দিলে ইনাফ। 4 এ 4 পাওয়া কোনো ব্যাপারই না। 5 শান্তা তার মোবাইল ফোনে টেলিটকের সিম ব্যবহার করে। সে এই ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর করতে পারে। মানে 3D ছবি, হ্যাঁ? ত্রিমাত্রিক পরিবেশ তার মানে তার আশেপাশে যে ছবিগুলো ভিডিও মানে ছবি আছে বা তার আশেপাশে যে পরিবেশটা আছে সেই পরিবেশের ছবি সে কি করে? কাউকে পাঠাতে পারে। মানে ভিডিও কলিং। মানে অনেকটা ভিডিও কলিং, রাইট? ভিডিও কলিং এর কথা বলা হচ্ছে এখানে। সো ১ নম্বর কোয়েশ্চেন, ইনফ্রারেড কি? ইনফ্রারেড কি? ইনফ্রারেড হচ্ছে একটা ওয়্যারলেস টেকনোলজি। একটা ওয়্যারলেস টেকনোলজি বা একটা আমরা বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ম্যাগনেটিক ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। যে ওয়েভটার ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কত হার্টজ ছিল? গতকালকে আমরা পড়েছি। এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বলতে পারো বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে মনে আছে 300 গিগাহার্টজ থেকে মেবি 430 টেরাহার্টজ, যতটুকু আমার মনে পড়ে। এই রেঞ্জের ইলেক্ট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনফ্রারেড। এবং এটার ব্যবহার কোথায় কোথায় ছোট করে একটু বলতে পারো ক নম্বরের জন্য? 2 নম্বরে বলা হচ্ছে চৌম্বক প্রভাবমুক্ত কেবলটি বুঝিয়ে লিখো। চৌম্বক প্রভাবমুক্ত কেবলটি বুঝিয়ে লিখো। আছে তার মানে এমন একটা কেবল যে কেবলের উপর চৌম্বকের কোনো প্রভাব নাই। তোমরা জানো যে আমরা বাসা বাড়িতে যে তার ইউজ করি, কারেন্টের তার বলো বা আমাদের টেলিফোনের তার বলো বা ডিশের তার বলো বা আমাদের যে ইন্টারনেটের তারগুলো আছে, এই তারগুলোর মধ্যে দেখবা তুমি যদি চুম্বক লাগাই দাও ডিশের তারের মধ্যে, তুমি যদি ডিশের তারের পেছনে বা তারের মধ্যে তুমি যদি চুম্বকটাকে নিয়ে ঘোরাফেরা করো না, তখন দেখবা সিগন্যালটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। কেমন জানি অনেক পাওয়ারফুল চুম্বক লাগালে দেখবা যে সিগন্যালটা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। সো এটা কেন হয়? কারণ তারের ভেতরে যে সিগন্যালটা আসতেছে সেটা হচ্ছে একটা কি? সেটা একটা বৈদ্যুতিক সিগন্যাল। বৈদ্যুতিক সিগন্যাল। তো সেই সিগন্যালটাকে ইজিলি এটা একটা কারেন্ট। সো কারেন্টটাকে তুমি চুম্বক দিয়ে কি করতে পারবা? তোমরা জানো না কারেন্ট দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, আবার চুম্বক দিয়ে কারেন্ট তৈরি করা যায়, এটা কি জানো? জানা উচিত। মোটর মোটর কি করে? মোটরের মধ্যে আমাদের যান্ত্রিক শক্তি বা কারেন্ট থেকে আমরা যান্ত্রিক শক্তি পাই। আর সেটা কিভাবে হয়? ওই কারেন্টটা যখন আসে তখন চুম্বক হয়, চুম্বকটা তোমার মোটরটাকে ঘোরায়। আর জেনারেটরে কি হয়? জেনারেটর আমরা একটা চুম্বকের মাঝখানে কোনো কিছুকে ঘোরাই তখন কারেন্ট তৈরি হয়। সো এই যে কারেন্ট আর চুম্বক এদের মাঝখানে কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে? একটা আরেকটা দিয়ে প্রভাবিত হয়। সো এই যে তারগুলো দিয়ে আমরা সিগন্যাল আদান প্রদান করি, এই তারগুলো এই চারপাশে যদি তুমি তড়িৎ ক্ষেত্র স্থাপন করো বা চুম্বক ক্ষেত্র স্থাপন করো, দেখা যায় তারের সিগন্যালে কিছু সমস্যা হয়ে যায়। সিগন্যালে সমস্যা হয় কারণ ওইটার সাথে একটা সম্পর্ক আছে। সো এমন একটা কেবল আবিষ্কার করা হলো যে কেবলের মধ্য দিয়ে আলোর মাধ্যমে, লাইটের মাধ্যমে ডেটা স্থানান্তর হবে। তো আলো তো হচ্ছে নিজেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? আলোকে কিন্তু তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না। বাট আলো হচ্ছে তড়িৎ আর চুম্বকের মিথস্ক্রিয়ার কারণে তৈরি হয়। তোমরা জানো আলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো
যদিও আলো, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্রিত হয়ে তৈরি হয়, কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র কারোই সামর্থ্য নাই, সেই পাওয়ারটা নাই, যেটা আলোকে তোমাকে এদিক সেদিক করে ফেলবে বা আলোর সিগন্যালটাকে নষ্ট করে দিবে। প্রভাবিত করার ক্ষমতা নাই। সো এই ফাইবার অপটিক কেবল যখন আবিষ্কার করা হলো, তখন আর ওই যে তোমার এই এগুলো লাগে না। তোমার এই শিল্ডিং এর ব্যাপার বা চুম্বক ক্ষেত্র দিয়ে আমাদের ডেটাটা নষ্ট হয়ে যাবে, এমন কোনো সম্ভাবনা থাকে না। এটার আরেকটা উদাহরণ হলো, চুম্বক ক্ষেত্র দিয়ে যাতে আমাদের তারের মধ্যে যে সিগন্যালটা আছে সেটা যাতে নষ্ট করে ফেলা না যায়, এইজন্য আমরা এসটিপি পড়েছিলাম, মনে আছে? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আ টুইস্টেড পেয়ার কেবল কিছু কেবলের চারপাশে তার দিয়ে পেঁচানো থাকে। খেয়াল করছো? শিল্ডেড, এগুলোকে বলা হয় শিল্ডেড। তোমরা মনে হয় পড়ছিলাম। শিল্ডেড ওয়্যার। শিল্ডেড ওয়্যার। এই কিছু তার, যেমন আমাদের ডিশের তারের পেছনেও কি করা হয়? ডিশের তারের বাইরে দিয়েও এরকম একটা মেশ তৈরি করা হয়, জাল তৈরি করা হয়। যাতে কি হয়? আমার সিগন্যালটা চুম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত, বাহিরের চুম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত না হয়। ঠিক আছে? এরকম কিছু ইয়ে আছে, তার আছে, যেগুলোর আশেপাশে এরকম আলাদা একটা থাকে, আবরণ থাকে, যাতে বাইরের চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দিয়ে ভেতরের সিগন্যালটা নষ্ট না হয়। এরকম কাজ করা হয়। বুঝছো? কিন্তু যখন ওই, কারণ যেহেতু ম্যাগনেটিক ক্ষেত্র এসে আমার তারের ভিতরে ডেটাটাকে চেঞ্জ করে দিতে পারে। এইজন্য যখন ফাইবার অপটিক কেবল আবিষ্কার হলো, তখন কিন্তু এই ঝামেলাটা আর হলো না। কারণ বাইরে থেকে যাই আসুক না কেন, যেই যত বড় চুম্বক ক্ষেত্র আসুক না কেন, সে ডেটাকে মডিফাই করতে বা ডেটার উপর কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না। Am I clear? গ নাম্বার বলা হচ্ছে, শান্তার মোবাইল ফোনের প্রযুক্তি ব্যাখ্যা করো। তাহলে সে টেলিটক সিম ব্যবহার করে। আমরা জানি টেলিটক তো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সিম, রাষ্ট্রীয় মালিকানাধীন। ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করতে পারে। সো কোন সিম দিয়ে আমরা আমাদের ভিডিও কল করতে পারি, মনে আছে? বলতে পারো কোন সিম দিয়ে ভিডিও কল, বা কোন প্রজন্মের সিম দিয়ে আমরা ভিডিও কলিং সুবিধাটা পাইতাম, ভিডিও কলিং করা যেত? আমার মনে হচ্ছে যে আমাদের 3G যে টেকনোলজিটা ছিল, জিএসএম, আচ্ছা একজন বলছে 4G। আমি একটু দেখে আসি যে আমাদের যেই মোবাইল যে প্রযুক্তিগুলো ছিল, সেই প্রযুক্তিগুলোর মধ্যে কোথায় ভিডিও কলিং করা যেত। আমি তোমাদের ছবিও দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, যে 3G ছিল, 3G তে কি করা যেত? কথা ও ডেটা পাঠানো যেত। ডেটার মধ্যে আবার টেক্সট, ছবি, ভিডিও পাঠানো যেত। আর চতুর্থ প্রজন্মের 4 জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা, 4 জেনারেশনের যে মোবাইল, সেখানে যে ত্রিমাত্রিক ছবিও পাঠানো যেত। এই ত্রিমাত্রিক কথাটা বলা হয়েছে, ত্রিমাত্রিক কথাটা উল্লেখ আছে, তার মানে এখানে 4th জেনারেশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে? এবং 4th জেনারেশনের কি টেকনোলজি আছে? এলটিই, ওয়াইম্যাক্স, পড়েছি বইতে। আমরা কিন্তু ওয়াইম্যাক্স টেকনোলজিটা নিয়ে পড়েছি। তার মানে যেহেতু আমরা ওয়াইম্যাক্স নিয়ে পড়াশোনা করেছি বা আমাদের বইয়ে আছে ওয়াইম্যাক্স এর, তাহলে আমাকে এখানে ওয়াইম্যাক্স এর কথা বা 4th জেনারেশনের মোবাইলের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো আমরা বলতে হতে পারে, যেহেতু এটা ব্যাখ্যা করতে বলছে। সো এই টেবিলটা থেকে তুমি যত কিছু মনে থাকবে, এক নজরে তুমি সবগুলো বলে দিবে। ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে সিগন্যাল সিস্টেম হচ্ছে ডিজিটাল। বুঝতেই পারছো, চতুর্থ প্রজন্মের আমাদের টেকনোলজি, সেখানে তো ডিজিটালি ইউজ করা হয়। তারপর এলটি, ওয়াইম্যাক্সটা মনে থাকবে। সুইচিং টাইপটা নরমালি মনে থাকে না, বাট আমি বলছিলাম যে প্রথমে সার্কিট সুইচিং ছিল, এরপরে প্যাকেট সুইচিং চলে আসছে। সব প্যাকেট সুইচিং, এটাও প্যাকেট। যেটা ট্রান্সফার রেট 100 Mbps, 4 জেনারেশনে 100 Mbps। তারপরে যে কি পাঠানো যায়, কথা, ছবি,
এটা অনেক দ্রুত। তারপর এটা হচ্ছে আর কি বলতে পারো? উচ্চ গতিসম্পন্ন, একটু কঠিন, বাস্তবায়ন করাটা একটু কঠিন, জটিল। তারপর হচ্ছে এই তো। জাস্ট মানে যেহেতু ৩ নাম্বারের অ্যান্সার, যেহেতু আমাদের ৩ নাম্বারের অ্যান্সার, সো আমার মনে হয় যে তুমি মোটামুটি ৯ টা পয়েন্ট বলতে পারলে ৩ এ ৩ দেয়া সম্ভব। ঠিক আছে? তাহলে এখানে 4th জেনারেশন বা 4G মোবাইল টেকনোলজি নিয়ে কথা বলতে হবে এবং এটার কিছু বৈশিষ্ট্য দিয়ে দিবা। ঠিক আছে? 4G কিছু বৈশিষ্ট্য দিয়ে দিবা এবং মিনিমাম যেহেতু ৩ নাম্বার, মার্কস হচ্ছে ৩, সো মিনিমাম তোমাকে ৯ টা দিতেই হবে। ৯ টা পয়েন্ট দিতেই হবে। বানায়, বানায় ৯ টা দিবা আরকি। ঠিক আছে? এটা হচ্ছে অত্যাধুনিক, এতে স্পিড বেশি, তারপর এটাতে একটু খরচ বেশি, এটা নির্মাণ ব্যয় বেশি, এটার রক্ষণাবেক্ষণ খরচ আছে, তারপর এটার মধ্যে WiMAX LTE টেকনোলজি আছে, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রযুক্তি, তারপর এটা হচ্ছে 100 Mbps স্পিড, তারপর এটার মধ্যে দিয়ে কথা, ভয়েস, টেক্সট ইত্যাদি পাঠানো যায়। এটা আচ্ছা, এখানে প্রযুক্তির কথা বলছে? আচ্ছা, প্রযুক্তির কথা বলছে, দেখি, দেখি না। আচ্ছা, প্রযুক্তির কথা বলছে তো। প্রযুক্তির কথা বলছে। তাহলে আমাদের এখানে প্রযুক্তিটা কোনটা ইউজ করা হচ্ছে? দেখি, দেখি। আচ্ছা হ্যাঁ, প্রযুক্তির কথা বললে তো আই থিংক আমাদের তো তাহলে WiMAX টা বলতে হবে। কারণ এটা তো 4th জেনারেশন, হ্যাঁ? এটা বিভিন্ন জেনারেশন। 4th জেনারেশন মানে প্রযুক্তি। যে প্রযুক্তি কোথায় আছে? এই যে WiMAX বা LTE। আমরা কোনটা পড়েছি? আমরা পড়েছি WiMAX। তাহলে আমরা WiMAX এর বৈশিষ্ট্য দেব, হ্যাঁ? ভালো কথা বলছো, হ্যাঁ। দেখছো? এখানে কিন্তু ইজিলি তোমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রযুক্তির কথা বলছে, হ্যাঁ? আমরা তো এখানে প্রজন্ম কথা নিয়ে বলছিলাম। যদিও এটা ৪র্থ প্রজন্মের 4G। 4G নিয়ে কিছু কথা বলে তারপর তুমি ডিরেক্টলি WiMAX এ চলে যাবা। ডিরেক্টলি WiMAX এ চলে যাবা। ঠিক আছে? WiMAX প্রযুক্তির আমাদের যেই বৈশিষ্ট্য আছে এটা তো আমরা গতকালকেও বলছি যে এই ব্লুটুথ, ওয়াইফাই, WiMAX এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসে। এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে এই টেকনোলজিটা, স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ? ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15 বলছিলাম, মনে আছে? ওয়াইফাই হচ্ছে 802.11 আর আমাদের ওয়াইম্যাক্স হচ্ছে 802.16, 11, 15, 16 স্ট্যান্ডার্ড। তারপরে আর কি কি বলছিলাম, আর কি কি মনে রাখতে হবে এখানে? তোমার এখানে মনে রাখতে হবে সুবিধা অসুবিধাগুলো মনে রাখবে, এগুলো তো খুবই সহজ। ওয়াইফাই ওয়াইম্যাক্স এর সুবিধা, লাইসেন্স, ব্লুটুথে নর্মালি লাইসেন্স লাগে না, কিন্তু ওয়াইফাই সরি ওয়াইম্যাক্স এর একটা লাইসেন্স লাগে, ওয়াইফাই তেমন কোনো লাইসেন্স দরকার হয় না। তারপর কয়টা হয়ে গেল? স্ট্যান্ডার্ড বললা প্রথমে, সুবিধা বললা, অসুবিধা বললা, লাইসেন্সের কথা বললা। তারপর রেঞ্জ, হ্যাঁ রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, যে কে কত রেঞ্জে আছে। ঠিক আছে? একজন হচ্ছে 10 থেকে 100 মিটার দূরত্ব আমি জানি। তারপর ওয়াইফাই হচ্ছে 50 থেকে 200। তারপর এটা হচ্ছে 50 কিলোমিটার। ওয়াইম্যাক্স তো অনেক দূরে দূরে কাজ করে, এটা আমরা জানি। ব্যয়টাও বলে দিতে পারো, ব্যয় তো মানে মনে রাখা সহজ। ওয়াইম্যাক্স হচ্ছে সবচেয়ে বেশি খরচ, ওয়াইফাই স্বল্প, আর ব্লুটুথ হচ্ছে অলমোস্ট বিনা খরচের প্রযুক্তি। স্পিড আর হচ্ছে আমার মনে হয় যে ফ্রিকোয়েন্সি, এটা নর্মালি অতটা মনে থাকার কথা না, বাট ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে পারা উচিত। ঠিক আছে? 2.45 গিগাহার্টজ আমরা যেই ওয়াইফাই ইউজ করি সেটা কিন্তু 2.45 গিগাহার্টজ এর। আচ্ছা, আমার একটা কল আসছে, একটা মিনিট। হ্যালো, আসসালামু
আচ্ছা সরি, হ্যাঁ একটু একজন পার্সোনাল বড় ভাই ফোন দিয়েছিল। সো আমরা যেটা বলছিলাম যে কোথায় ছিলাম, কোথায়? এখানে, হ্যাঁ। যে প্রথমত স্ট্যান্ডার্ড গুলো মনে রাখবো ভাইয়া, যে কোন স্ট্যান্ডার্ড আমার দরকার আছে, এবং স্ট্যান্ডার্ডটাই বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। 15, 11, 16। তারপর বলেছিলাম, হ্যাঁ স্পিডের কথা বলেছিলাম, না সরি ফ্রিকোয়েন্সির কথা। একটা 2.45, একটা 2.4, একটা 5, একটা হচ্ছে 2 থেকে 66। এটা তো অনেকের জানার কথা, কারণ আমি ওয়াইফাই নিয়ে তোমাদের কথা বলছিলাম যে যাদের বাসায় রাউটার আছে, 5 গিগাহার্টজ এর একটা ডুয়াল ব্যান্ড রাউটার পাওয়া যায়। তোমাদের বলছিলাম মনে হয় যে একটা রাউটার আছে, এক ধরনের রাউটার যেটাকে বলা হয় ডুয়াল ব্যান্ড রাউটার। ডুয়াল ব্যান্ড রাউটারে স্পিড অনেক বেশি পাওয়া যায়, এবং সেটা হচ্ছে নর্মালি 5 গিগাহার্টজ এ কাজ করে। আর নর্মালি আমাদের বাসা বাড়িতে যে রাউটার গুলো আছে সেগুলো হচ্ছে 2.4 গিগাহার্টজ এ কাজ করে। গিগাহার্টজ মানে কি? ফ্রিকোয়েন্সি। এটা তো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? এক সেকেন্ডে যতগুলো, ধরো, স্পন্দন পাওয়া যায় না, যতগুলো কাজ সম্পন্ন হয়, চিন্তা করতে পারো একটা সাইকেল মানে কাজ। এক সেকেন্ডে যতগুলো সাইকেল হয় সেটা হচ্ছে স্পিড। যেমন তোমাদের যখন কম্পিউটার কিনো, তোমরা তো বিভিন্ন প্রসেসর কিনো না? প্রসেসর কিন্তু কিনো, রাইট? যে i3, i5, i7। তারপর তোমাদের যেই মোবাইলের যেই প্রসেসর আছে সেটারও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে। এখন তো লেটেস্ট ভ্যারিয়েশন কত? স্ন্যাপড্রাগন 888, রাইট? 888 প্লাস, যেটা আবার আরো তো মিড রেঞ্জের স্যামসাং এর প্রসেসর আছে, হুয়াওয়ের প্রসেসর আছে, তারপর আমাদের অ্যাপেলের প্রসেসর আছে, গুগলের এখন প্রসেসর আছে। সো প্রত্যেকটা কোম্পানি কিছু কিছু প্রসেসর, স্ন্যাপড্রাগন তো বললামই, তারপর মিডিয়াটেক আছে। ওরা প্রসেসর যে ডিজাইন করে, প্রসেসরের মধ্যেও কিন্তু স্পিড থাকে একটা 2.4 গিগাহার্টজ, দেখবা, বা 3 গিগাহার্টজ, 4 গিগাহার্টজ, এরকমের পিসি থাকে। সো যেটার গিগাহার্টজ যত বেশি, সেটা একক সময়ে কাজ করতে পারে তত বেশি। বুঝতে পারছো? এবং গিগা মানে তো বোঝোই, মেগা মানে হচ্ছে 10⁶। গিগা মানে কিন্তু 10⁹। গিগা মানে হচ্ছে 10⁹, রাইট? আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ 10⁹ হওয়ার কথা। সো 10⁹, একের পরে 9টা শূন্য দিলে যত হবে তত। সো মানে এটা হিউজ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার কোটিরও বেশি। হ্যাঁ, কোটিরও বেশি। সো এটা অনেক বেশি স্পিডে কাজ করতে পারে। সো এই ফ্রিকোয়েন্সি যেটার যত বেশি, সেটা তত বেশি স্পিডে কাজ করতে পারবে, সেটার এফিসিয়েন্সি তত বেশি হবে। এটা আমরা আগেও বলেছি হয়তো। রেঞ্জটা মনে রাখবা তাহলে। ফ্রিকোয়েন্সি, রেঞ্জ, স্ট্যান্ডার্ড, সুবিধা, অসুবিধা, লাইসেন্স, এগুলো তোমার এই তিনটা এমনি মনে থাকে, বাট এগুলো হচ্ছে মার্কস পাওয়ার মতো জায়গা। ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডার্ড আর রেঞ্জ। যাই হোক, তাহলে আমরা ওয়াইম্যাক্স টেকনোলজি সম্পর্কে বলে দিব। হ্যাঁ, মেইনলি মেট্রোপলিটন এরিয়া, যেহেতু বিশাল এরিয়াতে তৈরি করা যায়, সো ওয়াইম্যাক্সটা হচ্ছে ম্যান তৈরিতে ইউজ করা হয় নর্মালি। 50 কিলোমিটার, গিগাহার্টজ, স্ট্যান্ডার্ড। আর এগুলো মুখস্থ, মানে এগুলো বানায় লিখতে পারবা। সো আমরা 4G টেকনোলজির কথা বলে আমরা ওয়াইম্যাক্সে চলে যাব। ওয়াইম্যাক্স নিয়ে তারপর আমরা এটার বাকি কথাগুলো বলবো। 9টা বৈশিষ্ট্য বলে দিলে ইনাফ। শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের ফোনের বৈশিষ্ট্য তুলনা করো। একটু আগে দেখে ফেলছি, সো আর যাচ্ছি না, একটু করে আবার বলে ফেলি। কম্পারিজনটা যাচ্ছে। কম্পারিজন আমরা এক টেবিলেই সব কম্পারিজন করে ফেলছি, একটা টেবিলেই সব কম্পারিজন চলে আসছে। ফার্স্ট জেনারেশন আর ফোর্থ জেনারেশনের কম্পারিজনটা চাইছে। তোমার যতগুলো কম্পারিজন মুখস্থ থাকে, যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, আমার 12টা দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়, যে তুমি যদি 12টা পয়েন্ট দিতে পারো, 12টা কম্পারিজন, ঠিক আছে, ছোট করে। তুমি যদি ভাবে মানে এভাবে বক্স করে দাও না, তাহলে দেখবা তোমার জায়গাও কম লাগবে, কম জায়গায় তুমি বেশি মার্কস পাবা। কিছু মানে টেকনিক আছে, এগুলো কাজে লাগাতে হয়। যেমন যে ভাইয়া, অনেকে বর্ণনামূলক ভাবে পার্থক্যগুলো লিখে যায়, যে প্রথম প্রজন্ম হলো এরকম, দ্বিতীয় প্রজন্ম হলো এরকম, এটা একটা পয়েন্ট। তারপর আবার লেখে প্রথম প্রজন্ম হলো এরকম, দ্বিতীয় প্রজন্ম হলো এরকম। তারপর আবার একটা পয়েন্ট লেখে প্রথম প্রজন্ম হলো এরকম, দ্বিতীয় প্রজন্ম এরকম। এভাবে করে করে তারা এরকম
লিখতে চায়, মনে করে যেভাবে লিখলে হয়তো নাম্বার বেশি পাওয়া যাবে। কিন্তু এটা একটা ভুল ধারণা। আমরা এভাবে লিখব না। আমরা এভাবে লিখব না। আমরা কিভাবে লিখব? যখনই কোনো পার্থক্যমূলক কিছু দিবে, বৈশিষ্ট্যমূলক কিছু দিবে, আমরা সরাসরি টেবিল আকারে দিয়ে দিবা। জায়গাও কম লাগবে, ১ পেজে তোমার হয়ে যাবে। এবং এখানে এমন না যে ভাই আমি ২ পেজের জায়গায় টেবিল আঁকবো। আমি এত বড়, বড় করে সুন্দর করে লিখবো যাতে আমার ভাই ২ পেজে টেবিলটা হয়। চেষ্টা করবা যে পেজের সংখ্যা না বাড়ায় যাতে পয়েন্টের সংখ্যাটা বাড়ে। বুঝতে পেরেছ? পেজের সংখ্যা না বেড়ে যাতে পয়েন্টের সংখ্যাটা বাড়ে। বিকজ দ্যাটস ওয়্যার ইউ উইল গেট মার্কস। হ্যাঁ? এবং টিচাররা ওই জিনিসটাই দেখে। সো আমরা ১ পেজে যত বেশি সংখ্যক পয়েন্ট দেয়া যায়। ঠিক আছে? এবং যত সংক্ষেপে লিখা যায়। এমন না যে বিশাল বর্ণনা করে লিখতে হবে। ১ম, ২য় একই কথা বারবার লিখতে হবে। না। সিম্পলি জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখে যাবা বা পার্থক্যগুলো লিখে যাবা। ঠিক আছে? আর আরো বেশি স্মার্ট কিভাবে হওয়া যায়? মানে আরো বেশি সময় কিভাবে বাঁচানো যায়? যেমন তুমি এভাবে লিখবা যে ১ম প্রজন্মের আ গতি ধরো 100 Mbps। আমি এমনি লিখতেছি আরকি ধরো। গতি Mbps না। এখানে লিখবা 2nd জেনারেশনের বা 4th জেনারেশনের তোমার গতি 200 Mbps। এখানে দেখো কি হইছে। প্রথমত এই জিনিসটা রিডান্ডেন্ট। ১ম প্রজন্ম, 2nd জেনারেশন। এই জিনিসটা রিডান্ডেন্ট। এটা না লিখলেও হইতো। কারণ তুমি অলরেডি উপরে 1st জেনারেশন আর 2nd জেনারেশন কথাটা লিখছো। ঠিক আছে? উপরে অলরেডি লিখা আছে 1G আর 2G। 2G না তো এটা 4G দিব, ধরো এটা 4G, 4th। সো এই কথাগুলো রিডান্ডেন্ট যে ১ম প্রজন্মের, ৪র্থ প্রজন্মের এগুলো লিখবা না। দ্বিতীয় হচ্ছে আরো রিডান্ডেন্ট কিছু আছে। এই যে ভাই এখানে তুমি যে লিখলা গতি, এখানেও লিখছো গতি, আবার এখানেও লিখছো গতি। এই ২ টা জিনিসও কিন্তু রিডান্ডেন্ট। একটা হইলেই হইতো। এক্ষেত্রে এটা স্মার্টলি লিখার উপায় কি ভাইয়া? এই যে সাইডে একটা দাগ দিয়ে এখানে লিখে দিবা গতি জাস্ট। ঠিক আছে? এখানে জাস্ট সংখ্যা লিখবা 100 Mbps, এখানে লিখবা 200 Mbps। বুঝতে পারছো? এগুলো কেউ তোমাকে শিখাই দিবে না। এগুলো তোমাকে কেউ কখনো বলবেও না। বাট যারা স্মার্ট স্টুডেন্ট এবং যারা ইন্টেলিজেন্ট এবং যারা ভালো স্টুডেন্ট তারা এইভাবে করবে। বুঝতে পারছো? আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলো কেউ তোমাকে, কোনো টিচার তোমাকে শিখাই দিবে না, কেউই বলবে না, কখনোই বলবে না। কারণ এগুলো হচ্ছে মানে বলার মতো জিনিস না। এগুলো হচ্ছে নিজে আত্মস্থ করে, মানে একটা স্টুডেন্ট যখন এইরকম লেভেলের অবজারভেশন এ চলে যেতে পারে, এইরকম একটা মানে আ জায়গায় চলে যেতে পারে যে তখন সে এফিশিয়েন্ট হওয়ার চিন্তা করে। আমি কিন্তু তোমাকে এখন এফিশিয়েন্ট হওয়া শেখাচ্ছি। আমি কি তোমাকে শেখাচ্ছি না কিভাবে মুখস্থ করতে হবে, কি, কি বৈশিষ্ট্য আছে বলো। আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে মার্কস বেশি পাওয়া যায়, কিভাবে স্মার্ট হওয়া যায়, কিভাবে এফিশিয়েন্ট হওয়া যায়। বুঝতে পারছো? এবং এটা স্টুডেন্টরা ঐরকম স্টুডেন্টরাই করে যারা হচ্ছে এখন মানে একদম সব, তাদের এগুলো শেষ। তাদের পড়াশোনা শেষ। তারা পরীক্ষা দিয়ে ঝুনা হয়ে গেছে। তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তারা না পড়েও পরীক্ষা দিতে পারে। বাট তারা চায় যে একদম মাস্টার লেভেলে চলে যেতে, একদম টপ লেভেলে চলে যেতে। সো ওরা এই জিনিসগুলোকে এপ্লাই করে এবং এগুলো হচ্ছে কিছু, কিছু মানে সিক্রেট, টপ সিক্রেট বলতে পারো। একেকটা স্টুডেন্টের ভালো রেজাল্ট করা, ভালো মার্কস পাওয়া। সো আজকে তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিলাম। আচ্ছা। ছবি বলছো যে ভাইয়া এই কোয়েশ্চেনটা গুলিয়ে যাচ্ছে। জিএসএম হওয়ার কথা না? না, প্রথম কথা হচ্ছে জিএসএম হবে না। কেন হবে না? তোমাকে ডিরেক্ট বই থেকে দেখাই দিচ্ছি। কোয়েশ্চেনটা দেখাই। কোয়েশ্চেনে কি বলা হয়েছে? গ নম্বর, শান্তার মোবাইলের ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা করো। শান্তার মোবাইল কি ছিল? শান্তার মোবাইলটা কি ছিল?
শান্তার মোবাইলটা তো টেলিটক সিম ছিল, সিমের সাথে তো প্রযুক্তি সম্পর্ক, মানে তোমাকে এই যে কি করতে পারছে সেটা দিয়ে সে বলতেছে, ও কি করতে পারছে সেটা দিয়ে তোমাকে ইন্ডিকেট করানো হচ্ছে যে আসলে এটা কোন টেকনোলজি। ও যদি শুধু কল করতে পারতো তখন আমরা বলতাম যে এটা হচ্ছে প্রথম প্রজন্ম। ও যেহেতু ত্রিমাত্রিক পরিবেশের কথা বলা হচ্ছে, ডেটা স্থানান্তর করতে পারছে, তার মানে এখানে প্রযুক্তির কথা বলা হচ্ছে, এবং সেই প্রযুক্তি আসলে জিএসএম এর উপরে কি ত্রিমাত্রিক ডিপেন্ড করে? তোমার কনফিউশনটা আমি বুঝছি। দেখো, আমি যদি বইয়ে যাই, বইয়ে কি এই ত্রিমাত্রিক পরিবেশের কোনো কথা উল্লেখ আছে জিএসএম এ? দেখো তো, জিএসএম আর সিডিএম এ যদি জিএসএম থেকে প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে জিএসএম আর সিডিএম এর এরকম পার্থক্যমূলক প্রশ্ন আসবে, জিএসএম এবং সিডিএম এ মূলক পার্থক্যগুলো আসবে। বুঝতে পারছো? টেলিটক তো মানে না, সিটি সেল হচ্ছে সিডিএম এর ছিল, এখন তো সিডিএম এ নাই। সো এবং এই জিএসএম এর মধ্যে কোন কোন কি পয়েন্ট কিওয়ার্ড গুলো আছে ভাই, যেটা আমি বুঝবো এটা জিএসএম বোঝাচ্ছে কিনা। এই যে তোমাকে এখানে এরকম কিছু কথা থাকবে যে তোমার বা তোমার ওই টাওয়ার, টাওয়ার গুলো কোন জায়গায় আছে, রেঞ্জ গুলা কেমন, তারপর হচ্ছে এই যে তোমার কলিং, আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে কি আছে না, তারপর হচ্ছে তোমার টেলিটকে ব্যাটারির আয়ু কম বেশি হচ্ছে কিনা। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো এই এই যে তোমার আহ আহ এই কিওয়ার্ড গুলো দিয়ে বুঝবা যে কখন জিএসএম সিডিএম এর কথা বলা হচ্ছে। আর যেহেতু আমাকে আমার প্রশ্নের কিওয়ার্ডটা ছিল এরকম, প্রশ্নের কিওয়ার্ডটা ছিল যেরকম ত্রিমাত্রিক ছবি পাঠানো যায় কিনা, যেটা 4th জেনারেশন এখানে লেখা আছে, ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা, দেখছো? সো এইভাবেই তুমি, আচ্ছা দেখতে পাচ্ছ না মনে হয়, আসতেছে, এখন আসবে। সো এই যে এখানে ত্রিমাত্রিক ছবি প্রদর্শন যে অপশনটা আছে, দেখছো? এটা দিয়ে বুঝে যাবে এটা হচ্ছে 4th জেনারেশনের কথা বলা হচ্ছে, 4G কথা। এবং এই দেখো এখানে লেখা আছে 4G প্রযুক্তি কি কি, LTE প্রযুক্তি এবং এই যে ওয়াইম্যাক্স প্রযুক্তি। বুঝতে পারছো? তাহলে 4G র মধ্যে আমাদের ওয়াইম্যাক্স প্রযুক্তিটা আছে, এই যে প্রযুক্তির কথা বলা হয়েছে। সো প্রযুক্তি এবং এই ওয়াইম্যাক্স, প্রযুক্তি আর ওয়াইম্যাক্স, হোপফুলি তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। ওকে, আর তো আই থিঙ্ক এখানে তেমন কিছু নাই। তাহলে বুঝতে পারছো তো যে পার্থক্যগুলো কিভাবে দিবা, যে কোনো পার্থক্য হোক, 1 জেনারেশন 4 জেনারেশন হোক, এটা ওয়াইফাই ওয়াইম্যাক্স হোক, এটা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস হোক, এটা সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স হোক, যাই হোক না কেন পার্থক্যগুলো সবসময় এইভাবে দেওয়ার চেষ্টা করবো। ইট ইজ মোর স্মার্ট। ওকে, নেক্সট, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কি ছিল মনে আছে? ব্যান্ডউইথ কি ছিল? ব্যান্ডউইথ কি ছিল? ব্যান্ডউইথ হচ্ছে আমাদের মোবাইল ফোনের, আচ্ছা হ্যাঁ, ব্যান্ডউইথ হচ্ছে কি পরিমাণ ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যেটাকে আমরা ব্যান্ডউইথ বলছি, মনে আছে? ব্যান্ডউইথ কি ছিল? আচ্ছা আমাদের কি এটা হচ্ছে কোন সালের কোয়েশ্চেন? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন এসেছে। সো ব্যান্ডউইথ হচ্ছে আমাদের এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে ডেটা যাবে, কি হারে ডেটা যাচ্ছে, না প্রতি সেকেন্ডে কি হারে ডেটা যাচ্ছে, সেটাকে আমরা ব্যান্ডউইথ বলতে পারি, বা কি রেটে ডেটা যাচ্ছে, যাওয়া আসা করতেছে, সেটাকে আমরা ব্যান্ডউইথ বলতে পারি। যেমন হচ্ছে এমবিপিএস, 100 এমবিপিএস, 200 এমবিপিএস, বা ওই যে এগুলা বিপিএস, বিট পার সেকেন্ড, এমবিপিএস, কেবিপিএস, তারপর হচ্ছে তোমার জিবিপিএস, এগুলো হচ্ছে ব্যান্ডউইথ। মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড বলো, গতকালকে বলছি। হোয়াট ইজ মোড এন্ড মেথড? দুইটা কথা বলছিলাম, মোবাইল ডেটা ট্রান্সমিশন মেথড
এবং ডেটা ট্রান্সমিশন মোড। এক কথায় বলো, কার কার কি মনে আছে? একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা একটা ছিল ডেটা ট্রান্সমিশন মেথড এবং একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। সো এই দুইটার মাঝখানে বা দুইটাতে কি বলা হচ্ছিল একটু আমাকে বলো। মেথডটা কি, মোডটা কি? মেথড হচ্ছে একটা পদ্ধতি ছিল, যদি তোমাদের মনে হয় মেথড ছিল পদ্ধতি, এবং আমাদের মোডের মধ্যে ছিল হচ্ছে ডেটা ডিরেকশন, রাইট? ডেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার উপর বেস করে যেই ক্লাসিফিকেশন করা সেটাকে আমরা বলছিলাম ডেটা ট্রান্সমিশন মোড। আর মেথড হচ্ছে ডেটা কোন ভাবে যাচ্ছে সেটা। একটু করে জাস্ট এক 20 কয়েক সেকেন্ডের মধ্যে আমি জাস্ট একটু দেখাই দেবো আবার, কারণ এই জিনিসগুলো বারবার আসে। বলবা যে ভাই কেন এগুলো বারবার দেখায়, কারণ এগুলো বারবার আসতেছে, আমি তো বারবার আনতেছি না, এটাই বারবার আসতেছে। সো একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, যেটা হচ্ছে আমরা বলেছিলাম প্যারালাল আর সিরিয়াল। সিরিয়ালটা আবার সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। ঠিক আছে, কিভাবে যাবে, কোন পদ্ধতিতে যাবে, প্যারালালি যাবে না সিরিয়ালি যাবে? সিরিয়ালি গেলে সেটা কেমন, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস না আইসোক্রোনাস? আর মোডের মধ্যে কি ছিল? মোডের মধ্যে প্রথমেই ছিল ভাইয়া ডেটা ফ্লো এর দিকের উপর ডিপেন্ড করে আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কথা। ওকে, তাহলে মেথড হচ্ছে পদ্ধতি। ভাইয়া আগের গুলোর লেকচার শিট একসাথে আপলোড দিয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, গ নাম্বার। চিত্র ক এর পিআর কিউএস এবং কিউএস এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা করো। পিআর আর কিউএস কোথায়? পিআর আর কিউএস তো এটা লিখেই নাই, এটা ভুল তো উঠাইতে আই থিঙ্ক ভুল করছে। হ্যাঁ, যে তোমার মেবি এটা পি কিউ আর এস এরকম হওয়া উচিত। তাহলে বলা হচ্ছে যদি পিআর এর আর কিউএস কোথায়, কিউএস এর মধ্যে একটা ইয়ে আছে, এখানে হয়তো ভুল করছে। হ্যাঁ, পিআর এবং কিউএস এদের মাঝখানে একটা কানেকশন আছে। তাহলে আমাকে বলা হয়েছে যদি ভাইয়া আমি পিআর কোথায়, হ্যাঁ পিআর আর কিউএস, এই যে এটাকে বাদ দিয়ে দিই, এই দুটাকে বাদ দিয়ে দিই, তাহলে কোন ধরনের টপোলজি হবে ব্যাখ্যা করো। এটা তো একদমই সহজ, এটা একদমই সহজ। আমরা এটা বলতে পারবো যে পিআর আর কিউএস আমরা যদি বাদ দিয়ে দিই, পিআর আর কিউএস এর কানেকশন গুলোকে যদি আমরা ভাই বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে রিং টপোলজি হবে। রিং টপোলজির ওই সবকিছু এক্সপ্লেন করবা, ঠিক আছে? সুবিধা, অসুবিধা এবং হচ্ছে আমাদের সুবিধা, অসুবিধা আর কি বললাম, প্রপার্টিস। তিনটা পড়লে ইনাফ, তোমাকে 3 দিতে বাধ্য। সো এই টাইপের কোয়েশ্চেন গুলো আসলে আমার মনে হয় অ্যান্সার করলে তুমি মানে ফুল মার্কস পেতে পারবা। আমি যদিও বলেছি চ্যাপ্টার 2 থেকে অ্যান্সার করার দরকার নেই, বাট এই যে সুবিধা, অসুবিধা, তারপর হচ্ছে তোমার প্রপার্টিস, বৈশিষ্ট্য, তিনটা পয়েন্ট করে দিলে টিচার তোমাকে 3 দিতে বাধ্য। সুন্দর করে প্রতিটা পয়েন্ট সুন্দর করে লিখবা, বুঝছো? যে অ্যাডভান্টেজ লিখো, অ্যাডভান্টেজের নিচে ধরো সুন্দর করে একটা কালার পেন করে দিবা। তারপর ডিসঅ্যাডভান্টেজ লিখো, ডিসঅ্যাডভান্টেজের নিচে সুন্দর করে দাগ দিয়ে দিবা। তারপর কি বললাম, প্রপার্টিস এর মধ্যে সুন্দর করে দাগ দিয়ে তিনটা করে পয়েন্ট লিখবা একটু সুন্দর করে। এভাবে করলে আই থিঙ্ক তোমরা 3-3 পাওয়া কোনো ব্যাপার না। উদ্দীপকের চিত্র খ এর উল্লেখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ করো। সো
চিত্র ক খ কোথায় ছিল? চিত্র ক তে ছিল PQRS, আর এখানে আই থিঙ্ক QS এরকম একটা থাকার কথা, বা যদি নাও থাকে কোনো সমস্যা নেই। এখানে একটা তার আছে, সেই তারের সাথে এখানে এইভাবে কানেকশন, এবং এটার সাথে আবার এটা এইভাবে কানেক্টেড। তো চিত্র ক আর খ এর মধ্যে আমাকে বলা হচ্ছে সুবিধাজনক কোনটা, বাস নাকি চিত্র কত কি ছিল? চিত্র ক কিন্তু এটা, চিত্র ক হচ্ছে মেশ, রাইট? চিত্র ককে আমরা মেশ বলতে পারি কারণ চিত্র কতে অতিরিক্ত কানেকশন আছে। আর চিত্র খ কি বলতে পারবো, সেখানে বাস কি হওয়া উচিত, কারণ এখানে তো আসলে মেইন একটা লাইন আছে, সেখান থেকে আমার আবার ভাগ হয়ে গেছে। সো এইগুলোকে আমরা বাস বলতে পারতাম যদি এই পর্যন্ত থাকতো, কিন্তু এখানে আবার স্টারের মতো একটা কানেকশন আছে, রাইট? যে এটা হচ্ছে এখান থেকে একটা বের হয়েছে, এখান থেকে একটা বের হয়েছে, আবার এখানে হয়তো সবগুলো। হ্যাঁ, তো আমি যদি এইটাকে একটা সেন্ট্রাল হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমি এটাকে একটা স্টার হিসেবে চিন্তা করতে পারবো। এপাশের ব্লক, এপাশের ব্লক, এপাশের ব্লক, স্টার। আর শুধু এটাকে চিন্তা করলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা বাস। সো আমার মনে হয় চিত্র খ হচ্ছে আমাকে ডিনোট করছে যেটা হচ্ছে একটা হাইব্রিড, এবং চিত্র ক এটা হচ্ছে আমাদের, আমার মনে হচ্ছে কি, এটা তো শিওর আমি, এটা হচ্ছে আমাদের মেশ। সো কোনটা বেশি উপযোগী বা কোনটা কি হবে? সো আমরা বলতে পারি যে এর মধ্যে হাইব্রিডটা হচ্ছে আমাদের মেশটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী, রাইট? মেশটা বেস্ট হবে, এবং এক্ষেত্রেও সুন্দর মতো যা করবা, তোমরা আগেও জানো এখনো জানো, মেশ হোক হাইব্রিড হোক, এদের তিনটা তিনটা করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করে বলা শুরু করবা, তারপর ফাইনালি তাদের কম্প্যারিজন করবা। বুঝতে পারছো? ফুল মার্কস। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন। এক্স কলেজে একজন মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের 3টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগ তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করেছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে কেবল ব্যবহার সম্ভব হচ্ছে না। 3টা বিভাগে 3টা ভবন আলাদা আছে, এবার ভবনের মধ্যে কানেকশন করতে হবে। সো যখন ভবন ভবন কানেকশন হয়, তখন একটু আমাকে বলো এখানে কোন নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। এখানে কি আমাদের আই থিঙ্ক ল্যান বা ম্যান বা প্যান বা ওয়ান এরকম টাইপের নেটওয়ার্ক গুলো নিয়ে কথা বলা হচ্ছে, কারণ আমরা জানি এই টাইপের কোয়েশ্চেন আমরা আগেও পড়ছি যে ল্যান ম্যান ওয়ান প্যান এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে। তো বিল্ডিং যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে মেট্রোপলিটন কি বলা উচিত, কারণ মেট্রোপলিটনটা আমরা জানি যে ডিরেক্ট ইসে থাকবে, শহর কেন্দ্রিক থাকবে, এটা তো শহর না। আবার যদি আমাকে বলা হয় যে ওয়ান কিনা, ওয়ান তো অনেকগুলো ল্যান্ড মিলে বা ম্যান মিলে একটা ওয়ান হয়, ওয়ান হওয়া উচিত না। এটা কি হবে? প্রথমত ব্যান্ডউইথ কি সংজ্ঞা বলে দিই, এটা পারবো তোমরা। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই তোমার সফটওয়্যার আপডেটও হয়ে যাবে, আবার রক্ষণাবেক্ষণও করবে, সবকিছু দায়িত্ব যারা যারা ভাড়া দিচ্ছে, যাদের থেকে ভাড়া নিচ্ছ তাদের। গ নম্বর, মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তাহলে মানবিক যে বিভাগ আছে সেই মানবিক বিভাগে যে নেটওয়ার্কটা থাকবে সেটা অবশ্যই ল্যান হবে, রাইট? কারণ সেটা হচ্ছে একটা পার্টিকুলার সেটা একটা পার্টিকুলার ভবনে আছে, একটা সেম বিল্ডিং এ আছে। সো গ নাম্বারটা আমি বলতে পারবো যে ভাই এটা এটা ল্যান, আমি নিশ্চিত, কারণ যদি এটা সেম বিল্ডিং এ সেম ল্যাবে হওয়া উচিত,
সো এটাকে আমরা বলতে পারি ভাই ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা শিওর, মোটামুটি শিওর। ল্যানের বৈশিষ্ট্য দিয়ে দিলাম। আর ঘ নম্বর কি বলা হচ্ছে, উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয়? উদ্দীপকে তারা কি চেয়েছে? উদ্দীপকে তারা চেয়েছে তাদের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলোর মাঝখানে একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করবে, একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। আর দূরত্ব বেশি হয়, মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সো ৩টা আলাদা আলাদা বিল্ডিং কে তারা একই নেটওয়ার্কের আওতায় আনবে। This is a building, this is another building, and suppose this is another building. So এই ৩টা বিল্ডিং কে তারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার চেষ্টা করছে, কিন্তু তার দিয়ে সম্ভব না, তার দিয়ে তাদেরকে কানেক্ট করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে কি করা যেতে পারে? ওয়াইফাই দিয়ে কি সম্ভব? ওয়াইফাই দিয়ে তো সম্ভব না, কারণ ওয়াইফাই তো আসলে বিল্ডিং থেকে বিল্ডিং এ খুব সমস্যা। ওয়াইফাই হচ্ছে আমরা একটা ফ্ল্যাটে বা একটা একতলা দোতলার মধ্যে কানেকশন দিতে পারি সর্বোচ্চ। সো কি করা যেতে পারে? এখানে ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করা যেতে পারে। ওয়াইম্যাক্স প্রযুক্তি ইউজ করে আমরা এই বিল্ডিং গুলো, কারণ আমরা জানি ওয়াইম্যাক্স এর যে টাওয়ার থাকে, ওয়াইম্যাক্স এর যে টাওয়ার গুলো আছে সেই টাওয়ার গুলো কিন্তু বিশাল দূরে দূরে নেটওয়ার্ক কেই করতে পারে, রাইট? বিশাল দূরে দূরে তারা, বা 50 কিলোমিটার দূরে দূরে, ঠিক না? পঞ্চাশ কিলোমিটার দূরে দূরে নেটওয়ার্কে তারা একসাথে করে একত্র করে দিতে পারে। সো আমরা বলতে পারি যে ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করে আমরা এই নেটওয়ার্কটা তৈরি করা সম্ভব, ঠিক আছে? এবং এটা আসলে ল্যান হওয়ার সম্ভাবনা প্রথমত নাই, প্যান পার্সোনাল এরিয়া তো হবেই না, তাহলে এটা ভাই প্যান হবে না। প্রথমত এটা কি বললাম, এটা প্যান হতে পারে না, পার্সোনাল না, এটা ল্যান হবে না, লোকাল না, একই বিল্ডিং এ না, একই ফ্লোরেও না। তারপরে ম্যান, ম্যান তো হচ্ছে মেট্রোপলিটন, শহর কেন্দ্রিক। শহরে এটা শহর বলা যেতে পারে না। আর একটা হচ্ছে ওয়ান তো ওয়াইড এরিয়া, ওয়ান তো কখনোই না। সো এটা সর্বোচ্চ ম্যান হতে পারে, মেট্রোপলিটন এরিয়া, একটা শহরের বিভিন্ন বিল্ডিং এর কানেকশন। সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে ম্যানের সাথে সবচেয়ে বেশি যাচ্ছে। সো এটা একটা ম্যান কানেকশন, এবং এই ম্যানটা করতে আমাদের যেহেতু ওয়্যারলেস ভাবে করতে হচ্ছে, তাহলে এটাকে আমরা ডাব্লিউ ম্যান বলতে পারি, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যদি ওয়্যার দিয়ে করতে তাহলে সেটাকে তুমি ডিরেক্ট ম্যান বলতে পারতা। সো বুঝতে পারছো? আই থিঙ্ক সোফার আমরা অনেক আইডিয়া পেয়ে গেছি যে বেশিরভাগ কোয়েশ্চেন ল্যান্ডম্যান 1 দিয়ে আসে, ওয়াইফাই ওয়াইম্যাক্স দিয়ে আসে, মোবাইলের টেকনোলজি দিয়ে আসে, সিনক্রোনাস দিয়ে আসে, তারপর আমাদের আর কি আসে, ওই টপোলজি দিয়ে আসে। এই কয়েকটা টপিক ঘুরে ফিরে বারবার কোয়েশ্চেন আসে। তার মাধ্যম ছাড়া ওয়্যারলেস সিস্টেম। হ্যাঁ, আসার চেষ্টা করছে রুমের ভিতরে, এই জন্য চিল্লাচিল্লি করছে। যাই হোক, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ শুরু করবো, এবং কিছু এমসিকিউ দেখে, এমসিকিউ 2টা ক্লাস হতে পারে, একটা ক্লাসে আমি এমসিকিউ কিছু করাবো, নেক্সট ক্লাসে হয়তো এমসিকিউ একটা এক্সামের মতো নিয়ে আমরা চ্যাপ্টার শেষ করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।